মুম্বাইয়ের মঞ্চে বসে আছেন মোহন ভাগবত, সামনে হাজার দুয়েক তরুণ তরুণী, ঘরে পিন পতন নীরবতা। সবাই অপেক্ষা করছেন আরএসএস এর প্রধান জেন জি আন্দোলন নিয়ে কি বলেন। তিনি বললেন, আন্দোলন করেছে বলেই জেন জি দেশদ্রোহী হয়ে গেল, এরকম মোটেই নয়। আর এই একটি কথাতেই যেন কেঁপে উঠল দিল্লির রাজনীতি। কারণ এতদিন বিজেপি আর সংঘ পরিবার, এমনকি আরএসএসও এই আন্দোলনকে বলে এসেছে বিদেশিদের চক্রান্ত, চীন পাকিস্তানের হাত ইত্যাদি ইত্যাদি। আর এখন খোদ সংঘের সর্বোচ্চ নেতাই কিনা বলছেন একেবারে উল্টো কথা। বিজেপির ভেতরে এখন প্রবল অস্বস্তি, বিরোধী শিবিরে উল্লাস, আর রাস্তায় নামা তরুণ আন্দোলনকারীদের মনে এসেছে নতুন সাহস। কিন্তু প্রশ্নটা হলো, কেন মোহন ভাগবত এই কথা বললেন? তিনি কি প্রধানমন্ত্রী মোদীকে কোনো বার্তা দিলেন? কি আছে এই কথার নেপথ্যে? আজকের এই এপিসোডে তা বিশ্লেষণ করব। পাশাপাশি তুলে আনব এই আন্দোলন ভবিষ্যতে কোন দিকে যেতে বসেছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আন্দোলনটা শুরু হয়েছিল নিট পরীক্ষা সহ একের পর এক প্রশ্নভাসের বিরুদ্ধে। পরে তা বেকার যুব সমাজের আন্দোলন হয়ে ওঠে ক্রমবর্ধমান শিক্ষার খরচ এবং শিক্ষা মাফিয়াদের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ। প্রধান বিচারপতির একটি মন্তব্য থেকে তৈরি অনলাইনে জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপির সঙ্গে এই আন্দোলনে যুক্ত হয়েছিল বাম ছাত্র দলগুলো। দিল্লির যন্তর মন্তরে শুরু হয় অবস্থান। দাবি ছিল একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শুরু হয় সোনম ওয়াংচুকের অনশন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরেও এই প্রচার থামেনি, বরং সুযোগ পেলেই সিজেপির সদস্যদের নিয়ে নানা রকম কটাক্ষ এবং সমাজ মাধ্যমে ট্রোল চলতে থাকে। নানাভাবে হেনস্থা করা হতে থাকে এই বিক্ষোভকারী ছাত্র যুবদের। বিজেপি বোঝাতে চাইল এই আন্দোলনকারীরা দেশের ভালো চায় না। আর এই জায়গাতেই মোহন ভাগবতের কথা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জুলাইয়ের শেষে ভাগবত একবার তরুণদের নিয়ে কথা বলছিলেন। বিয়ে আর লিভ ইন সম্পর্কে তুলনা করতে গিয়ে তিনি বলেছিলেন, জেন জি বড্ড বেশি আবেগপ্রবণ, ঠান্ডা মাথায় ভাবে না, এমনটাই মন্তব্য করেছিলেন তিনি। তখন মনে হয়েছিল সংঘ বোধহয় বিজেপির সুরেই কথা বলছে। কিন্তু মাত্র 10 দিনের মধ্যে সব বদলে গেল। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানটার নাম ছিল মাদারহুড ইন দ্য কারেন্ট এরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ এবং তাদের অভিভাবকরা এসেছিলেন এই অনুষ্ঠানে। সেখানেই মোহন ভাগবত বললেন সম্পূর্ণ নতুন কথা। তিনি বললেন, জেন জি যে আন্দোলন করেছে তা ঠিকই করেছে। তাদের ক্ষোভ, তাদের দাবি সবই যুক্তিসঙ্গত। তিনি আরও বললেন, পুলিশি দমনের অভিযোগের পুরো তথ্য তার কাছে নেই, কিন্তু পক্ষ নিতে বললে তিনি জেন জির পক্ষেই থাকবেন। তারপরে এলো সেই চরম বাক্যটা, আন্দোলন করলেই কেউ দেশদ্রোহী হয়ে যায় না। তিনি বললেন, প্রতিবাদ করার অধিকার গণতন্ত্রে সবার আছে। প্রতিবাদী আসলে আলোচনার পথ খোলে। শিক্ষা কখনো ব্যবসা হতে পারে না, এই কথাও বললেন তিনি। তবে এখানেই শেষ নয়, সব থেকে চমকপ্রদ ছিল তার একটা তুলনা। তিনি বললেন, আজকের জেন জি আর জেন আলফা আমাদের প্রজন্মের চেয়ে অনেক বেশি সৎ। আমরা গুরুজনদের কথা মেনে চলতাম, প্রশ্ন করতাম না। আর এই প্রজন্ম প্রশ্ন করে, কারণ তারা যুক্তিপূর্ণ উত্তর চায়। সংরক্ষণ নীতির পক্ষেও কথা বললেন তিনি। LGBTQ সম্প্রদায়ের অধিকার নিয়েও বললেন, তারাও সমাজের অংশ, বিচ্যুত নয়। না, এতটা বোধহয় বিজেপির বিরোধীরাও আশা করেননি। আর সেই জন্যই প্রশ্ন উঠেছে, মোহন ভাগবত কি বিরোধী এবং আন্দোলনকারীদের হাতে একটি ধারালো অস্ত্র তুলে দিলেন? বিজেপির পুরো ন্যারেটিভটার উল্টো কথা বলে কি তিনি আরএসএসকে বিজেপি থেকে পৃথক করতে চাইলেন? নাকি চাপে পড়ে এটা বলা তার একটা নতুন কৌশল? আসুন বিষয়টা এবার বোঝার চেষ্টা করা যাক। প্রথমে একটা কথা বোঝা দরকার, মোহন ভাগবত কিন্তু সাধারণ নেতাগোছের কেউ নন। তিনি সংঘের প্রধান, আর সংঘ হলো বিজেপির আদর্শের ভিত্তি। আর সেই বিজেপির নেতারা দিনের পর দিন যে যুক্তি দিয়ে আন্দোলনকারীদের আক্রমণ করেছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এরা দেশের শত্রু,
ভাগবত নিজেই কেন সেই যুক্তিকে খারিজ করে দিলেন? আর এর প্রতিক্রিয়া বিজেপির মধ্যে কি হলো? বিজেপি এখন প্রবল অস্বস্তিতে। দলের কোনো বড় নেতা এখনো সরাসরি এর জবাব দেননি। এই নীরবতাই বলে দিচ্ছে কতটা সংকটের মধ্যে আছে দল। একদিকে দলের প্রচার এখনো ষড়যন্ত্রের কথা বলছে, অন্যদিকে সংঘের সদর দপ্তর থেকে আসছে একেবারে উল্টো বার্তা। আর এর মধ্যেই সংসদে ঘটেছে আর একটা কাণ্ড। রাহুল গান্ধী সহ বিরোধীরা ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি এবং পদত্যাগ দাবি করেছিলেন। অমিত শাহকে এরপর থেকে আর দেখা যায়নি সংসদ কক্ষে। কিন্তু এর মধ্যেই দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বিরোধীদের দাবি অমিত শাহের কাছে পৌঁছে দিতে বলেছেন সংসদীয় মন্ত্রী বিজেপি নেতা কিরেন রিজিজুকে। মানে এরপরে অমিত শাহের উপর সংসদে এসে বিবৃতি দেওয়ার চাপ আরও বাড়ল। আর সবাই জানেন রাধাকৃষ্ণন একেবারে আরএসএস এর খাস লোক। মানে আরএসএস এখন বিজেপির উপর আরও চাপ বাড়াচ্ছে। মোহন ভাগবত আগেও বলেছেন বিজেপির চোখ দিয়ে আরএসএসকে দেখা ঠিক নয়, সংঘ কোনো দলের রিমোট কন্ট্রোল নয়। তাই যে আরএসএস এর নেতারা কয়েকদিন আগেই এই ছাত্রদের দেশবিরোধী বলেছিলেন, আজ তাদেরই প্রধান একেবারে উল্টো কথা বলায় সব গোল পাকিয়ে গেছে। আসুন এবার দেখা যাক কি অঙ্ক আছে এই বক্তব্যের পেছনে। বিশ্লেষকরা বলছেন এর পেছনে আছে একেবারে ভোটের অঙ্ক। দেশে জেন জির সংখ্যা প্রায় 35.5 কোটি, মানে ভোটারদের প্রতি 3 জনের 1 জন জেন জি। আর এদের সঙ্গে আছে তাদের অভিভাবকরা। পাটনার বাঁকিপুরের উপনির্বাচন দেখিয়ে দিয়েছে বিজেপির কোর ভোটাররাও কি করে তাদের পাশ থেকে সরে গেছে। আর কয়েক মাস পরেই 2027 সালে উত্তরপ্রদেশের ভোট, 2029 সালে লোকসভার ভোট। এত বড় ভোট ব্যাংককে শত্রু বানানোর ঝুঁকি সংঘকে নিতে চায় না। তাই সময় থাকতেই সুর বদলে জেন জির পাশে দাঁড়িয়ে গেলেন মোহন ভাগবত। বিজেপিকে শিক্ষা দিলেন ভুল পথ থেকে সরে আসার। মনে করুন এর আগে আরএসএস এর আর এক নেতা বিজেপির মার্গদর্শক মণ্ডলীর সদস্য মুরলী মনোহর যোশীও জেন জির পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি মোদি বিরোধী শিবিরের বলে তেমন গুরুত্ব পাননি। এবার কি মোদি বিরোধী স্বর দলের মধ্যে আরও উস্কে দিলেন ভাগবত? তিনি কি চাইছেন মোদি অমিত শাহের বদলে নেতৃত্বে আসুক আরএসএস এর অন্য কোনো ঘনিষ্ঠ মানুষ, যিনি জেন জির বিক্ষোভকারীদের সামলাতে পারবেন? আর জেন জিদের মোদির ইস্তফার দাবিও তাতে অনেকটাই প্রশমিত হবে। বিজেপিও আপাতত সংকট থেকে বাঁচবে। মনে করুন এর আগে মোদি যখন নিজেকে নন বায়োলজিক্যাল বলে দাবি করেছিলেন, তখন মোহন ভাগবত ঝাড়খণ্ডের একটি প্রকাশ্য অনুষ্ঠানে মোদির নাম না করে তীব্র সমালোচনা করে বলেছিলেন, উন্নতির কোনো শেষ নেই, মানুষ প্রথমে সুপারম্যান হতে চায়, তারপর দেবতা হতে চায়, তারপর ভগবান হতে চায়। কিন্তু ভগবান নিজেই বলেন তিনি বিশ্বরূপ, সেখানেও শেষ নেই। তাই মানুষের সবসময় বিনয়ী থাকা উচিত এবং সমাজ কল্যাণের জন্যে কাজ করে যাওয়া উচিত। এরপরে 2024-এ তিনি পুনেতে আরও স্পষ্ট ভাষায় বলেছিলেন, কেউ নিজেকে ভগবান বলে ঘোষণা করবে না, মানুষই ঠিক করবে আপনার মধ্যে ঈশ্বরত্ব আছে কিনা। আর এবার এই জেন জির আন্দোলন নিয়ে মোহন ভাগবত কি তার বক্তব্যে সরাসরি আঘাত করলেন মোদিকে? এবার আসুন এই কথার কি প্রতিক্রিয়া হয়েছে বিক্ষোভকারীদের মধ্যে সেই প্রসঙ্গে। ভাগবতের কথার পরদিনই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সংবাদ মাধ্যমকে বললেন একটা তীক্ষ্ণ কথা। তিনি বললেন, ভাগবতের বক্তব্যের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল নতুন প্রজন্মকে রাষ্ট্রবিরোধী না বলা। যেহেতু ভাগবত বিজেপির অভিভাবকের মতো, তাই তিনি চান একই বার্তা মোদি আর বিজেপি নেতৃত্বের কাছেই পৌঁছক। আসলে এটা একটা রাজনৈতিক ফাঁদ। সংঘের নিজস্ব নেতার কথা তুলে ধরে বিজেপিকেই চাপে ফেলার একটা কৌশল। আর দীপকেরা এর মধ্যেই মোদির ইস্তফা দাবি করেছেন বারবার। এবার ভাগবতের কথার পরে তাদের সুর কি আরও চড়া হবে? ভাগবতের মন্তব্য রাহুল গান্ধীর কাছেও একটা নতুন অস্ত্র হয়ে দাঁড়িয়েছে।
এতদিন তিনি একাই বলে আসছিলেন মোদী সরকার তরুণদের কণ্ঠ চেপে ধরছে। এখন খোদ সংঘ প্রধানও একই কথা বলছেন, শুধু অন্য ভাষায়। রাহুলের সামনে এখন দুটো পথ। তিনি ভাগবতের কথা তুলে ধরে বলতে পারেন, দেখুন সংঘই বলছে আমরা যা বলছি তা ঠিক। দুই, তিনি এটাকেও বিজেপির নির্বাচনী কৌশল বলে আক্রমণ করতে পারেন, বলতে পারেন এটা আসলে ভোটের ভয়ে সুরবদল, এটা একটা মুখোশ, এটা মোটেই ছাত্র যুবদের প্রতি আন্তরিকতা নয়। এবার আসবো আমরা এই আন্দোলন এখন কোন পথে সেই কথায়। দিল্লিতে মূল আন্দোলন থেমে গেছে ঠিকই, কিন্তু সিজেপি বসে নেই। রাস্তার আন্দোলন থেকে তারা এখন একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার কাজে নেমেছে। যদিও তারা ঘোষণা করেছে তারা কোনো রাজনৈতিক দল তৈরি করে ভোটে নামবে না, মানে এটা একটা প্রেসার গ্রুপ হিসেবে সরকারের সমালোচনার কাজ করবে। এটা ভারতের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দরকারি বিষয়, বিশেষ করে যে দেশে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া এখন সরকারি বিজ্ঞাপনের লোভে পুরোপুরি শাসকের চাটুকারে পরিণত হয়েছে। ভাগবতের বক্তব্যের কয়েক ঘন্টা আগেই সিজেপি ঘোষণা করেছে তাদের প্রথম জাতীয় কার্যনির্বাহী কমিটি। জাতীয় আহ্বায়ক পদে আছেন অভিজিৎ দীপকে নিজেই, সঙ্গে আছেন কো-কনভেনার, সেক্রেটারি, মিডিয়া লিড, আইনি বিভাগের প্রধান, গবেষণা বিভাগের প্রধান ইত্যাদি। দেশের 4 অঞ্চলেই আলাদা নেতৃত্ব তৈরি হয়েছে। আগামী মাস থেকে শুরু হবে তাদের নতুন প্রচার অভিযান, নাম কেয়া বলতি পাবলিক, অর্থাৎ জনতা কি বলছে। লক্ষ্য হলো সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি মাটির স্তরে গিয়ে শোনা। মানে শুধু ছাত্রদের সমস্যার মধ্যেই নিজেদের আটকে রাখছে না সিজেপি, এটা যন্তর মন্তরের এককালীন বিক্ষোভ থেকে বেরিয়ে একটা স্থায়ী সংগঠন তৈরির চেষ্টা। তবে পথটা খুব মসৃণ নয়। দলের ভেতরেই অভিজিৎ দীপকের বিরুদ্ধে কর্মীদের ক্ষোভ দেখা দিয়েছে। রাস্তায় আন্দোলন যখন সংগঠনের রূপ নেয় তখন এরকম ফাটল প্রায় দেখা যায়। সিজেপির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা নিজেদের ভেতরের ঐক্য ধরে রাখা। সেটা তারা পারবে কিনা তা সময় বলবে। ছাত্রদের আন্দোলন দিল্লির বাইরেও ছড়িয়েছে। ঝাড়খণ্ডে এখন চলছে যুবদের অনশন। রাঁচির এক স্টেডিয়ামে হাজারো ছাত্র যুব বসে রয়েছেন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে। প্রতিদিন নতুন নতুন শিক্ষার্থী যোগ দিচ্ছেন সেই অনশনে। অর্থাৎ কেন্দ্রীয় আন্দোলন থিতিয়ে এলেও তার আগুন এখন জ্বলছে বিভিন্ন রাজ্যে। রাহুলও সেই আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন। এই পুরো ঘটনা একসঙ্গে দেখলে বোঝা যায় ভারতীয় রাজনীতি এখন একটা নতুন বাঁকে দাঁড়িয়ে আছে। প্রথমত, জেন জি প্রজন্ম আর নীরব দর্শক নয়, তারা প্রশ্ন করছে, রাস্তায় নামছে, দাবি আদায় করছে। দ্বিতীয়ত, কংগ্রেস আর বিজেপি এই দুই পুরনো শক্তির বাইরেও নতুন বিকল্প তৈরি হচ্ছে। প্রশান্ত কিশোরের মতো নতুন মুখ, সিজেপির মতো নতুন সংগঠন, এরা প্রমাণ করছে পুরনো রাজনীতির ছক আর কাজ করছে না। তৃতীয়ত, বিজেপি আর আরএসএসের মধ্যে ফাটল স্পষ্ট হচ্ছে। যে সংঘ এতদিন বিজেপির পেছনের শক্তি বলে পরিচিত ছিল, সেই সংঘের প্রধানই এখন বিজেপির অবস্থানের বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছেন। চতুর্থত, রাহুল গান্ধী নৈতিক নেতৃত্বের দাবি জোরালো করলেও সাংগঠনিক শক্তি এখনও তার হাতে যথেষ্ট নয়। জেন জির ভোট কার ঝুলিতে যাবে সেটা এখনও অনিশ্চিত। তাই মোহন ভাগবতের একটা বাক্য আন্দোলন করলেই কেউ দোষদ্রোহী হয়ে যায় না, আসলে অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। এটা শুধু একজন নেতার মন্তব্যই নয়, এটা একটা রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার লক্ষণ। আর বিজেপি এখন নিজের আদর্শগত অভিভাবকের কথা আর নিজের প্রচার যন্ত্রের বয়ানের মাঝখানে আটকে গেছে। তারা সেখান থেকে আর বেরোতে পারছে না। সিজেপি এই ফাঁক কাজে লাগিয়ে নিজেদের সংগঠন গড়ে তুলছে। রাহুল গান্ধী নতুন অস্ত্র পেয়েছেন ঠিকই, কিন্তু ভোটে কি তার ফয়দা তিনি তুলতে পারবেন? আগামী কয়েক মাসে কেয়া বলতি পাবলিক অভিযান কতটা সফল হবে, সিজেপির ভেতরের ভাঙন তারা সামলাতে পারবেন কিনা, আর বিজেপি এবং সংঘের এই নতুন টানাপোড়েন কোন দিকে যায়, সেটাই এখন ভারতীয় রাজনীতির সবথেকে বড় প্রশ্ন। তবে একটা কথা স্পষ্ট, ককরোচ নামের এই ব্যঙ্গাত্মক শব্দ এখন আর শুধু ব্যঙ্গ নেই, এটা কি এখন ভারতের রাজনীতির নতুন একটা অধ্যায় তৈরি করছে? এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে।
জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।